আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউসে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকার মধ্যেও ইসরায়েলি দখলদার বাহিনীর সুস্পষ্ট লঙ্ঘন অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেছে হামাস। টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে তারা জানিয়েছেন, 10 অক্টোবরের যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী যে হলুদ রেখা পর্যন্ত ইসরায়েলি সেনাদের সরে যাবার কথা ছিল, সেটি প্রতিদিন পশ্চিম দিকে সরিয়ে নেওয়া হচ্ছে, যা চুক্তির মানচিত্রের স্পষ্ট বিরোধী। গাজার সরকারি মিডিয়া অফিসও হামাসের অভিযোগ সমর্থন করে বলেছে, ইসরায়েলি বাহিনী হলুদ রেখার অবস্থান শারীরিকভাবে পরিবর্তন করেছে। এতে গাজা সিটির পূর্বাঞ্চলের আল সুজাইয়া ও আল তুফা এলাকায় দখলদারদের নিয়ন্ত্রণ প্রায় 300 মিটার পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এ অবস্থায় নতুন করে ইসরায়েলি হামলায় অন্তত 35 ফিলিস্তিনি নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। ইসরায়েল দাবি করেছে, তাদের সেনাদের ওপর হলুদ রেখার পেছন থেকে হামলার পর ওই অভিযান চালানো হয়। তবে হামাস এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, যুদ্ধবিরতি শুরু হবার পর থেকে প্রায় 400টি ইসরায়েলি লঙ্ঘন রেকর্ড করা হয়েছে, যাতে প্রাণ গেছে 300-র বেশি ফিলিস্তিনের। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তাদের কফির ব্রিগেড যুদ্ধবিরতি চুক্তি ও রাজনৈতিক নির্দেশনার আওতায় হলুদ রেখার এলাকায় প্রতিরক্ষামূলক মিশন পরিচালনা করছে। তারা দাবি করেন, এলাকায় সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস এবং হুমকি নিরসনে অভিযান চালানো হচ্ছে। সেনাবাহিনী 4টি রকেট সহ একটি লঞ্চ প্যাড এবং অন্যান্য অস্ত্র উদ্ধারের কথাও জানায়। হামাস ও গাজার সরকারি মিডিয়া অফিস উভয়ই আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে। হামাস দখলদারদের লঙ্ঘন বন্ধে চাপ বাড়াতে বলেছে। অন্যদিকে মিডিয়া অফিস যুদ্ধবিরতি ও মানবিক প্রোটোকল মানতে ইসরায়েলকে বাধ্য করতে দ্রুত পদক্ষেপ নেবার আহ্বান জানিয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর সিনিয়র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেখারজি বলেছেন, দেশের ক্ষেপণাস্ত্র সক্ষমতা প্রতিদিনই উন্নত হচ্ছে এবং ইরান আজ আগের চেয়ে শক্তিশালী, ভবিষ্যতে আরও শক্তিশালী হবে। মেহের নিউজ এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধারাবাহিক উন্নয়নের মধ্য দিয়ে এগোচ্ছে। শেখারজি বলেন, প্রতিদিনই আমরা অগ্রগতি অর্জন করছি। আজ আমরা গতকালের তুলনায় শক্তিশালী এবং আগামীকাল আজকের তুলনায় আরও শক্তিশালী হব। তিনি আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের প্রয়াত কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান তেহরানি মোগাদ্দামের ভূমিকা উল্লেখ করে বলেন, মোগাদ্দাম ইরানের ক্ষেপণাস্ত্র শক্তির ভিত্তি স্থাপন করেছেন এবং এই সক্ষমতা বৃদ্ধির মজবুত কাঠামো তৈরি করেছেন। এর আগে গত সপ্তাহে তেহরানে আইআরজিসি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান হাসানজাদে বলেছিলেন, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা অদম্য এবং 12 দিনের যুদ্ধে শত্রুরা বড় ধরনের ভুল হিসাব করেছিল। তিনি দাবি করেন, ওই যুদ্ধে ইরান সম্পূর্ণ ও সম্মানজনক বিজয় অর্জন করেছে, আর যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ শত্রুপক্ষ পরাজিত হয়েছে। 13 জন ইসরায়েল, তেহরান, ওয়াশিংটনের মধ্যে পরমাণু আলোচনা চলাকালে ইরানের বিরুদ্ধে বিনা উস্কানিতে হামলা চালায়। এই হামলার পর 12 দিনের যুদ্ধে কমপক্ষে 1064 জন নিহত হন, যাদের মধ্যে সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী ও সাধারণ নাগরিকও ছিলেন। যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে 3টি ইরানি পরমাণু স্থাপনায় বোমা নিক্ষেপ করে যুদ্ধে যোগ দেয়। প্রত্যুত্তরে ইরান ইসরায়েলের বিভিন্ন কৌশলগত অবস্থান এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়। 24 জুন ইরান সফল প্রতিশোধমূলক অভিযানের মধ্য দিয়ে আগ্রাসন ঠেকাতে সক্ষম হয়। ইসরায়েলি দখল ও সীমান্তে তীব্র উত্তেজনার মধ্যে লেবানন তার ইতিহাসের অন্যতম কঠিন ও সিদ্ধান্তমূলক পর্যায়ে রয়েছে বলে সতর্ক করেছেন দেশটির সেনাপ্রধান রোডলফে হাইকাল। স্বাধীনতার 82তম বার্ষিকীতে তিনি জানান, লেবাননের সব ভূখণ্ড মুক্ত করা ছাড়া স্বাধীনতার পূর্ণতা অর্জন সম্ভব নয়। হাইকাল বলেন, সীমিত সক্ষমতার পরেও যুদ্ধবিরতি কার্যকর হবার পর থেকে সেনাবাহিনী দক্ষিণ সীমান্তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। তার ভাষায়, লিতানি নদীর দক্ষিণে সেনা উপস্থিতি জোরদার করা এবং পুরো দেশের ওপর রাষ্ট্রীয় কর্তৃত্ব নিশ্চিত করাই সেনাবাহিনীর প্রধান লক্ষ্য। তিনি জানান, লেবানন সরকার ও জাতিসংঘের রেজলিউশন 1701 পুরোপুরি মেনে চললেই সব কার্যক্রম পরিচালনা হচ্ছে।
এমন সময় সেনাপ্রধান হাইকাল এই মন্তব্য করলেন যখন ইসরায়েলকে শত্রু আখ্যা দিয়ে লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ তোলার পর যুক্তরাষ্ট্র এই সপ্তাহে তার নির্ধারিত ওয়াশিংটন সফর বাতিল করেছে। এদিকে লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি সতর্ক করে বলেছেন, দক্ষিণে বেসামরিক লোকজন, বিশেষ করে শিশু ও শিক্ষার্থীদের ওপর ইসরায়েলি হামলা বাড়ছে। বেরি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ধারাবাহিক অভিযোগ জানানোর আহ্বান পুনর্ব্যক্ত করেন এবং ইসরায়েলি লঙ্ঘনের বিরুদ্ধে জরুরি বৈঠক ডাকার অনুরোধ জানান। লেবাননের প্রধানমন্ত্রী নোয়াফ সালাম জানিয়েছেন, 5টি সীমান্ত চৌকি থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার নিয়ে আলোচনা শুরু করার প্রস্তাবে ইসরায়েল কোনো সাড়া দেয়নি। প্রেসিডেন্ট জোসেফ আউন আলোচনার প্রস্তাব দিলেও তেল আবিব তা উপেক্ষা করেছে। লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী ইউনিফিল জানায়, ব্লু লাইনের উত্তরে ইসরায়েল 7,500-রও বেশিবার আকাশসীমা লঙ্ঘন এবং প্রায় 2,500 বার স্থলসীমা লঙ্ঘন করেছে। অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে 4 ইসরায়েলিকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং দেশে প্রবেশের নিষেধাজ্ঞা আরোপ করেছে সিঙ্গাপুর। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার জানায়, মেইর মোর্দেচাই এনতিঙ্গার, এলিশা ইয়েরেদ, বেন জিওন গবস্টাইন ও বারুখ মার্জেল নামের এই 4 ইসরায়েলি ফিলিস্তিনিদের বিরুদ্ধে চরমপন্থী সহিংসতায় জড়িত। মন্ত্রণালয় জানায়, এই ধরনের কার্যকলাপ বেআইনি এবং দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করে। সিঙ্গাপুর বলেছে, পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপন আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং বসতিগুলোর সম্প্রসারণ বাস্তবসম্মত দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানকে আরও কঠিন করে তুলবে। আন্তর্জাতিক আইনের আলোকে একতরফা পদক্ষেপ গ্রহণের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণের কথা জানায় দেশটি। সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, সহিংসতা দমন করুন এবং অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনুন। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ক কার্যালয় জানিয়েছে, গত মাসে এক সপ্তাহে অবৈধ বসতি স্থাপনকারীরা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে 71 বার হামলা চালিয়েছে, যার ফলে এক ফিলিস্তিনি নিহত এবং 99 জন আহত হয়েছেন। 2023 সালের 7 অক্টোবর থেকে গাজা যুদ্ধ শুরুর পর ইসরায়েলি সেনাবাহিনী পশ্চিম তীরে হামলা বাড়িয়েছে। আনাদোলু জানায়, সেনা ও বেআইনি বসতি স্থাপনকারীদের হামলায় 1076 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং 10,700 জন আহত হয়েছেন। এছাড়া 20,500-রও বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। গত জুলাইয়ে আন্তর্জাতিক বিচার আদালত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরায়েলের বসতি স্থাপনকে বেআইনি ঘোষণা করলেও ইসরায়েল নতুন বসতি নির্মাণের অনুমোদন দিচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের একটি পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, যাকে রাশিয়ার সঙ্গে দীর্ঘ সংঘাত শেষ করার উদ্দেশ্যে তৈরি বলে বলছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এক ভাষণে জেলেনস্কি স্বীকার করেন, ইউক্রেন ইতিহাসের সবচেয়ে কঠিন মুহূর্তের মুখোমুখি হয়েছে। তিনি বলেন, ওয়াশিংটন কিয়েভকে ট্রাম্পের 28 দফা প্রস্তাব গ্রহণের জন্য অস্বাভাবিকভাবে চাপ প্রয়োগ করছে। প্রতিবেদন অনুযায়ী এই পরিকল্পনায় রাশিয়ার সঙ্গে ক্রিমিয়া ও পূর্ব ইউক্রেনের দোনেস্ক ও লুগানস্ক অঞ্চলের যোগদানের ভোটকে স্বীকৃতি এবং ইউক্রেনের ন্যাটো সদস্যপদ স্থায়ীভাবে বাতিলের কথা বলা হয়েছে। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, জেলেনস্কিকে এখনই আলোচনার পথে যেতে হবে, না হয় আরও বেশি অঞ্চল হারানোর ঝুঁকি রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, ইউক্রেনের চলাচলের স্থান প্রতিদিনই সংকুচিত হচ্ছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিশ্চিত করেছেন, মস্কো মার্কিন খসড়া পরিকল্পনা পেয়েছে। তিনি এটিকে স্থায়ী সমাধানের সম্ভাব্য ভিত্তি হিসেবে বর্ণনা করে বলেন, আমি বিশ্বাস করি এটি চূড়ান্ত সমঝোতার ভিত্তি স্থাপন করতে পারে। যদি কিয়েভ প্রস্তাবটি প্রত্যাখ্যান করে, তবে রাশিয়ার বিজয়াভিযান অবশ্যই অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায় সম্প্রসারিত হবে। এদিকে জেলেনস্কি মার্কিন প্রস্তাব গ্রহণকে মর্যাদা হারানোর সমান হিসেবে উল্লেখ করে স্বীকার করেছেন, ওয়াশিংটনের চাপ কিয়েভকে তার একটি গুরুত্বপূর্ণ অংশীদার হারানোর ঝুঁকি তৈরি করেছে। ট্রাম্প কিয়েভকে 27 নভেম্বরের মধ্যে প্রস্তাব গ্রহণের জন্য সময়সীমা দিয়ে ইঙ্গিত দিয়েছেন। আলোচনা ঠিকমতো এগুলে সময়সীমা বাড়ানো হতে পারে। জেলেনস্কি বলেন, তিনি বিকল্প প্রস্তাব দেবেন। এ লক্ষ্যে তিনি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং প্রতিরক্ষা বিভাগের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে
1 ঘণ্টাব্যাপী ফোনালাপ করেছেন, যাকে সময় বাড়ানোর চেষ্টা হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে ইউরোপকে এড়িয়ে এই ধরনের পরিকল্পনায় উদ্বিগ্ন ইউরোপীয় নেতারা। জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য এ নিয়ে জেলেনস্কির সঙ্গে জরুরি আলোচনা করেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি নিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।